সুপ্পু মুজিব বাহিনীর লোক ছিল। হাসিনা মুজিব বাহিনীর বাইরে কাউরে প্রেসিডেন্ট বানাইতো না শেষ দিকে। এই সুপ্পু এখনো আছে, এখনো সে বাংলাদেশের প্রেসিডেন্ট হইয়া এস আলমের কর্মচারী ছিল। মালয়েশিয়া আর দুবাইয়ের রেসিডেন্ট কিন্তু সুপ্পু একটা থার্ড ক্লাস বটতলার উকিল ছিল। ওই হাসিনার পাশ হইয়া সালাম করতো, পাশ হইয়া পদধূলি নিত রেগুলার দেখা করতে গেলে। এটাই হারামজাদার কাছে শোনেন, নিজের মুখে শুনেন। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না, না থাক থাক বলে। শুনিছেন কি মাল এখনো বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে আছে। এই হারামজাদার অধীনে আমাদের আগামী নির্বাচন হবে, কি তামাশা। আমাদের পরবর্তী সরকার শপথ নেবে, কি মহা তামাশা। আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সে বক্তৃতা দেবে, আর আমাদের নবনির্বাচিত সংসদ সদস্যরা এর ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাব আইনা বক্তৃতা করবে। হায় হায়, এই ছিল আমাদের কপালে। সে ছাত্রলীগ করতো, সে গর্ব ভৈরা বলে, শুনেন। আপনি কি রাজনীতি করতেন? আমি যেই মাননীয় প্রধানমন্ত্রী, আমি ছাত্রলীগ করতাম। যেই বর্বর দল, যেই মাফিয়া গুন্ডা বাহিনী আজকে নিষিদ্ধ, ওরে 5ই আগস্টে পাছায় লাথি দিয়া ভাগায় দেওয়া উচিত ছিল। সেটা হয় নাই। সেটা না হওয়ার কি সমস্যা হয়েছে আপনারা পদে পদে বুঝতে পারতেছেন। কোনো কিছু করা যাচ্ছে না, না জুডিশিয়ারিতে, না আর্মিতে, না প্রশাসনে, না পুলিশে, কোথাও না। জুলাই সনদ করা যাইতেছে না, সংস্কার করা যাইতেছে না। সবকিছুর পিছনে এই সুপ্পু। এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারতেছে না। প্রশাসনের উপরে, ব্যুরোক্রেসির উপরে, স্টেটের উপরে, রাষ্ট্রের উপরে এই অবস্থা চলতে পারে না। এই অবস্থা আশু পরিবর্তন দরকার, যেন বিপ্লবের অসমাপ্ত কর্তব্য সম্পন্ন করতে পারি। একটা কাজ করলেই সেটা সম্পন্ন হইতে পারে। কি সেটা? রয় ট্রেনিং প্রাপ্ত ইন্ডিয়ার খাস দালাল হাসিনার পায়ের ধুলি নেওয়া থার্ড ক্লাস বটতলার উকিল, দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট এস আলমের সাবেক কর্মচারী সুপ্পুরে পাছায় লাথি দিয়া বঙ্গভবন থেকে বাইক করে দেওয়া। এখন প্রশ্ন আসবে, কে হবে প্রেসিডেন্ট বাংলাদেশের? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার উত্তর আমাদের জানা আছে। কি সেই উত্তর? একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য, তিনি বেগম খালেদা জিয়া, যিনি আমাদের ইতিহাসের মহানায়ক, যিনি আমাদের প্রজন্মকে শিখাইছেন মাথা উঁচু করে লড়াই করতে, যিনি বলছিলেন ওদের হাতে গোলামির জিনজির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, যিনি দলমতের ঊর্ধ্বে উঠা আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়েছেন। সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আজকা বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন তিনি আর প্রফেসর ইউনূস। এই দুই মুরব্বী মিলা আমাদের নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবেন। খালেদা জিয়া বাংলাদেশকে শুধু দিয়েই গেছেন, আমরা ওনাকে কিছুই দিতে পারি নাই। বাংলাদেশ উনাকে রাষ্ট্রপতি বানায় নিজে সম্মানিত হতে চায়। বাংলাদেশের ইতিহাসে এমন দুই নেতার অভূতপূর্ব অভিভাবকত্ব আমরা আর কোনোদিন পাবো না। আমরা এই সুযোগ হারাইতে চাই না। আমরা বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচন করতে চাই। আমাদের সংসদ সদস্যরা বেগম খালেদা জিয়ার কাছে শপথ পড়ুক, এইটা আমরা চাই। আমরা সেটা দেখতে চাই। ওই শপথের মূল্য অনেক। ওনারা অভিভাবকত্বে থাকলে নির্বাচন এর চাইতে ভালো আর কখনো হবে না। কোনো পুলিশ মিলিটারি লাগবে না, এমনি এমনি শান্তিপূর্ণ এবং উৎসব মুখর নির্বাচন হবে। লিখে রাখতে পারেন। এইবার প্রশ্ন, বিএনপির কি হবে? উনি তো চেয়ারপারসন বিএনপির। ন্যাচারালি বিএনপির দলীয় পদে বেগম খালেদা জিয়া থাকতে পারবেন না। প্রেসিডেন্ট হলে সেই পদ ছাড়তেই হবে। তারেক রহমান এখন যথেষ্ট ম্যাচিউর। উনার দলের পূর্ণ দায়িত্ব নিয়ে আগামী নির্বাচনে দলের নেতৃত্ব দেওয়া প্রয়োজন। উনি হবেন বিএনপির চেয়ারপারসন। আমাদের দেশের যত শঙ্কা সব কেটে যাবে বেগম খালেদা জিয়া যদি প্রেসিডেন্ট হন। খালেদা জিয়া মাথার উপরে আছে, এটাই আমাদের বড় আশা, বড় ভরসার জায়গা। এটাই বাংলাদেশের নিরাপত্তা। উনি আমাদের আয়ু নিয়ে বেঁচে থাকুন। যতদিন আমাদের মধ্যে আছেন তিনি মহামান্য রাষ্ট্রপতি হিসেবেই থাকবেন। আর এই কাজ করতে হবে আগামী 5ই আগস্টের আগেই। আমরা খালেদা জিয়াকে নিয়েই ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তির উৎসব করতে চাই। বর্ষা বিপ্লবের পর একটা বছর কেটে গেছে। হাসিনা পালাইছে সত্যি, কিন্তু সে ফেলে গেছে একটা ছায়া, ফ্যাসিবাদের, ভারতীয় দালালির আর রাষ্ট্রীয় দখলদারিত্বের ছায়া। আজ আমরা সেই ছায়ার নিচে শ্বাস নিতে পারি না, কথা বলতে পারি না, বিচার করতে পারি না। শহীদের রক্ত এখনো শুকায় নাই। ইয়ামিন, মুগ্ধ, আবু সাইদের শোক আমাদের শিরায় বয়ে চলতেছে। আমরা হাসিনাকে তাড়াইছি, কিন্তু তো রেখে যাওয়া সুপ্পুদের তাড়াইতে পারিনি। এস আলমের কর্মচারী, দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট, প্রশিক্ষিত মুজিব বাহিনীর ধুলি ধরা রিক্রুট এখনো বঙ্গভবনে বসে আমাদের বিপ্লবের মুখে থুথু ছুঁড়ে দিচ্ছে। এই লজ্জা মুছতে হবে। এই অসমাপ্ত বিপ্লবকে সম্পন্ন করতে হবে। এই পচা কাঠামো থেকে জাতিকে মুক্ত করতে হলে এখনই দরকার সেই ঐক্য, সেই আগুন যেটা ছিল বর্ষা বিপ্লবে, যেটা ছিল শাপলা চত্বরে, যেটা ছিল প্রত্যেকটা শহীদের মুখে। আমরা মাথা নোয়াবো না, আমরা দিল্লির দাসত্ব মানব না। আর তাই সময় আসছে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়াকে বঙ্গভবনে অধিষ্ঠিত করার।
সময় আসছে প্রফেসর ইউনূসের মতো নিরপেক্ষ অভিভাবককে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দৃঢ় নেতৃত্বে প্রতিষ্ঠিত করার। সময় আসছে শহীদের কবরের কাছে দাঁড়ায় শপথ নেওয়ার। এই বাংলাদেশ আর কখনো রয়ের অনুগত থার্ড ক্লাস বটতলার দালালদের হাতে তুলে দেওয়া হবে না। আসেন বুকে হাত রাখি, এই 1 বছরের ভুল শুধরাই, পচা কাঠামো ভেঙা ফ্যাসিবাদের শেষ দাগটুকু মুছে ফেলি। শহীদের রক্ত, আমাদের মা বোনদের কান্না আর আগামী প্রজন্মের মুক্ত নিঃশ্বাস, এই 3টা জিনিস আমাদের তাড়না দিক, আমাদের সাহস দিক, আমাদের পথ দেখাক। এইবার আর থামানা, এইবার বিজয়ের শেষ প্রান্তে পৌঁছানো দরকার। বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশ জায়গা উঠবে, বাংলাদেশ জিতুক। আমরা সবাই চাই বাংলাদেশকে আমরা জিতাই ছাড়বো ইনশাল্লাহ। অনেকটাই বজ্রপাতের মতনই জানা গেল, খবর হলো যে রাষ্ট্রপতির পদ ছাড়ার ইচ্ছা ব্যক্ত করেছেন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কিন্তু তিনি বলেছেন যে দায়িত্বে থাকতে চান নির্বাচন পর্যন্ত, নির্বাচনের পর তিনি আর এই দায়িত্বে থাকতে চান না। নিয়ম হচ্ছে সংবিধানে যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি থাকতে পারবেন, কিন্তু তার আগেই তিনি মেয়াদ শেষ হওয়ার আগেই ছাড়তে চান। কেন? সেই ব্যাপারে তিনি রয়টার্সকে একটা হোয়াটসঅ্যাপে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের আচরণে তিনি অপমানিত বোধ করেছেন। সেই অপমানের বিষয়ে দুটি তিনি কারণ উল্লেখ করেছেন। একটা বলেছেন যে গত 7 মাসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সঙ্গে দেখা করেনি, কোনো সাক্ষাৎ করেনি। কিন্তু নিয়ম অনুযায়ী প্রতিটা সফরের আগে, বিদেশ সফরের আগে পরে সাক্ষাৎ করার নিয়ম, বা গুরুত্বপূর্ণ কোনো অকেশনে সলা পরামর্শ করা উচিত। এটা হচ্ছে রেওয়াজ, যেটা শেখ হাসিনাও কিন্তু করে গেছেন। এত দাপুটে মহিলা হওয়ার পরেও তিনি কিন্তু রেওয়াজটা অনুসরণ করেছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা অনুসরণ করেননি। কেন করেননি তার কোনো ব্যাখ্যাও তিনি দেননি। ডক্টর ইউনূস নিশ্চয়ই আইন কানুন রাষ্ট্রের সবকিছুই জানেন, কিন্তু হয়তো তিনি বলতে পারেন আমি অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা প্রধান উপদেষ্টা, সুতরাং আমার জন্য এইসব প্রযোজ্য নয়। তবে এগুলি হলো আবেগের কথা, কোনো যুক্তির কথা না। যুক্তির কথা হলো এই যে তিনি শপথ নিয়েছেন এই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অধীনে। ফলে যখন নাকি তিনি শপথ নিয়েছেন তখন রাষ্ট্রের সমস্ত প্রোটোকল তাকে মানতে হবে, কিন্তু তিনি মানেননি। আরেকটা হলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি বাংলাদেশের বিভিন্ন দূতাবাস মিশন থেকে সরিয়ে ফেলা হয়েছে 1 রাতের মধ্যে। কেন, কি কারণে, এটার কোনো ব্যাখ্যা নেই। এবং এই ব্যাপারে তিনি অপমানিত হয়ে রীতিমতো ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন যে এইভাবে অপমান করার দরকার ছিল না। কেন রাষ্ট্রপতির ছবি সরানো হলো? মনে হচ্ছে যেন ছবি সরানোর মধ্য দিয়ে তাকে অপসারিত করা হলো, কিন্তু বিষয়টা তো না, তিনি শপথেই আছেন। তাহলে কেন এটা করা হলো? তিনি খুব দুঃখ প্রকাশ করে চিঠি লিখেছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এটার কোনো উত্তর দেননি। এটাও তার অপমানের একটা কারণ। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদটা আলংকারিক, নির্বাহী ক্ষমতা থাকে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর হাতে। তারপরও আলংকারিক পদ হলেও কখনো কখনো গুরুত্বপূর্ণ হয়ে যায়। যেমন শেখ হাসিনার পতনের পর যখন একটি শূন্যতা দেখা দেয়, তখন সেই পার্লামেন্ট বাতিল করা, শপথ নেয়ার এই গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু রাষ্ট্রপতির হাতেই বর্তায়। সুতরাং রাষ্ট্রপতি সারা বছর হয়তো তার পদটা আলংকারিক থাকলেও কোনো কোনো ক্ষেত্রে তার পদটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, যেটা বিগত সময় দেখা গেছে শেখ হাসিনার পতনের পর। রয়টার্স বলেছে রাষ্ট্রপতির ছবি সব দূতাবাস, কনসুলেট এবং হাইকমিশন থেকে 1 রাতে হঠাৎ তা সরিয়ে ফেলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শাহাবুদ্দিন। বলেন এতে ভুল বার্তা গিয়েছিল সবার কাছে, যেন রাষ্ট্রপতিকে সরিয়ে ফেলা হচ্ছে। এতে তিনি খুব অপমানিত বোধ করেছেন বলে ওই সাক্ষাৎকারে উল্লেখ করেন। শাহাবুদ্দিন জানান এই নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠিও লেখেন তিনি, তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তো এই হচ্ছে অবস্থা। মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি 2023 সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। তার অপসারণ নিয়ে এর মধ্যে আন্দোলনও হয়েছে, কিন্তু তাতে বিএনপি সম্মতি দেয়নি, কারণ রাষ্ট্রের সর্বোচ্চ পদ হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি যদি কোনো কারণে পদত্যাগ করেন বা তার পতন হয়, তাহলে একটা সাংবিধানিক সংকট বিবেচনায় বিএনপি সেই আন্দোলনে সায় দেয়নি। কিন্তু টানাপোড়েন থেকে গেছে। পারতপক্ষে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে মিট করতেন না, এবং বড় বড় কোনো অকেশনেও তারা একত্রিত হতেন না। যে প্রোটোকল অনুযায়ী যে কিছু সৌজন্যবোধ বা শিষ্টাচার, সেটা কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হয়নি। তো এই ঘটনাটা এই যে পদত্যাগের ইচ্ছা ব্যক্ত করার মধ্য দিয়ে বিষয়টা কিন্তু আবার সামনে চলে আসলো, এবং নিশ্চয়ই এটা রাজনৈতিক অঙ্গনে আলোচনা হবে। তবে এর ফলে কোনো সাংবিধানিক সংকট হবে কিনা এটা পরিষ্কার না। যদি তিনি পার্লামেন্ট নির্বাচন পর্যন্ত তিনি পদে থাকেন, নির্বাচনের পর যদি আর দায়িত্ব পালন না করেন, তাহলে কি হবে? তাহলে কি স্পিকার সেই দায়িত্ব নেবে কিনা, এটি নিয়ে নিশ্চয়ই একটা পর্যালোচনা বা আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। এর
মানে ফলাফলটা কি হতে পারে দর্শক? দর্শক, বলছিলাম মহামান্য রাষ্ট্রপতির কথা। রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার অনেক চেষ্টা আমরা গত 16 মাসে বিভিন্নভাবে দেখেছি। তার পদত্যাগের দাবি করা হয়েছে, তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এনসিপি থেকে বারবার দাবি জানানো হয়েছে তাকে সরিয়ে দেওয়ার জন্য। বঙ্গভবনের সামনে মব তৈরি করার চেষ্টা করা হয়েছে, বহু কিছু আমরা দেখেছি। গত 15-16 মাসে একের পর এক অধ্যাদেশ জারি করা হয়েছে রাষ্ট্রপতির তরফ থেকে। রাষ্ট্রপতি সেই অধ্যাদেশগুলোতে প্রত্যেকটাতেই স্বাক্ষর করেছেন। কিছু সাংবিধানিক প্রশ্নও সেখানে জড়িয়ে পড়েছে, যেমন গণভোটের অধ্যাদেশে তিনি স্বাক্ষর করেছেন, যেটা সংবিধান বহির্ভূত। সংবিধানে গণভোটের কোনো বিষয় নেই। এরকম বিষয়গুলো নিয়ে যখন আলোচনা হচ্ছে যে এই ব্যাপারগুলো পরবর্তীতে চ্যালেঞ্জ হয়ে পড়লে রাষ্ট্রপতিও বিপদে পড়ে যেতে পারেন, ঠিক সেই মুহূর্তে রয়টার্সকে আজকে তিনি জানিয়েছেন পদত্যাগ করছেন। পদত্যাগ করছেন ঠিক কবে সেটাও একটু বলে দিই। পদত্যাগ তিনি করবেন 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরেই, অর্থাৎ নির্বাচন শেষ তিনিও পদত্যাগ করবেন। এই খবরটি তিনি দিয়েছেন। রয়টার্সকে উদ্ধৃত করে বাংলাদেশের প্রথম আলো এই খবরটা নিশ্চিত করেছে। প্রথম আলো সহ বাংলাদেশের সব পত্রিকায় এখন এই খবরটা করতে ব্যস্ত। প্রথম আলোর শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, রয়টার্সকে সাক্ষাৎকার, অপমানিত বোধ করছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, নির্বাচনের পরে পদত্যাগ করতে চান। কি বলছেন তিনি? রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের পরিকল্পনার খবর রয়টার্স দিচ্ছে। তিনি বলেছেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দ্বারা তিনি অপমানিত বোধ করছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন তিনি বলেই ফেললেন। যদি অপমানিতই বোধ করেন, মানে এটা তো নিশ্চিতই জানাই যাচ্ছে যে তিনি অপমানিত বোধ করছেন, এবং অপমানজনক বহু কর্মকাণ্ড এর মাঝে করা হয়েছে। গত 21 ফেব্রুয়ারিতে আমরা দেখেছি শহীদ মিনারে ফুল দেওয়ার যে রেয়াজ, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা একসাথে দাঁড়িয়ে পাশাপাশি প্রথমে রাষ্ট্রপতি ফুলে হাত দেন, তারপরে প্রধানমন্ত্রী ফুলে হাত দেন, সেই রেওয়াজ ভেঙে ফেলা হয়েছে গত ফেব্রুয়ারিতে। রাষ্ট্রপতির যখন ফুল দেওয়ার সময় তখন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস শহীদ মিনারেই ছিলেন না। রাষ্ট্রপতি চলে যাওয়ার পরে তিনি শহীদ মিনারে প্রবেশ করেছেন। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রপতির কোনো ধরনের দেখা সাক্ষাৎ নেই, কখনো কোনো বিষয়ে। জরুরি এত যে সাংবিধানিক আদেশ জারি করা হচ্ছে, জুলাই সনদ পর্যন্ত সাংবিধানিক আদেশ জারি করা হলো, কোনো প্রেক্ষাপটেই প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেননি। এছাড়া অনেক কিছুই আমরা দেখেছি। সেই ব্যাপারটাই তিনি বলেছেন একেবারে সরাসরি রয়টার্সকে, যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সরকারের দ্বারা তিনি অপমানিত বোধ করছেন। আজকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি এই কথা বলেছেন। ঢাকায় নিজের বাসভবন বঙ্গভবন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই সাক্ষাৎকার দেন রয়টার্সকে। রাষ্ট্রপ্রধান হিসেবে শাহাবুদ্দিন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, তবে এই পদ অনেকটাই আলংকারিক। দেশের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রিসভার হাতে। 2024 আন্দোলনের কথা বলা হয়েছে, নানা কথা বলা হয়েছে। অত কথা তো বলে লাভ নেই। মূলত যেটা হচ্ছে যে রাষ্ট্রপতি খোলাসা করেই বলে দিয়েছেন যে তিনি অপমানিত বোধ করছেন। কিন্তু সেখানে প্রশ্ন আসে, অপমানিত বোধ করছেন তাহলে তিনি এতদিন আছেন কেন? এতদিন কেন পদত্যাগ করেননি? সেই পদত্যাগ করেননি কি এই কারণে যে তিনি চাননি যে তার মাধ্যমে কোনো সাংবিধানিক জটিলতা তৈরি হোক, সেটার কারণে? নাকি তার মনের মধ্যে একটা আশঙ্কা ছিল, আতঙ্ক ছিল যে তিনি যদি পদত্যাগ করেন তাহলে পদত্যাগ পরবর্তী সময়ে তাকে গ্রেপ্তার করা, নানা ধরনের হেনস্থা করার ঘটনা ঘটতে পারে, এমনকি মবের শিকারও হতে পারেন? রাষ্ট্রপতি থাকাকালীনই বঙ্গভবনের সামনে মবের যে চেষ্টা আমরা দেখেছি, সেটা বলেই দেয় যে তিনি পদত্যাগ করলে সেরকম মানে ব্যাপারের একেবারে মুখোমুখি দাঁড় করানো হতো তাকে। সে কারণেই হয়তো তিনি এতদিন মুখ বুঝে সব কিছু সয়ে গেছেন। কিন্তু আমার মনে হয় যে আর কয়টা দিন সয়ে যেতে পারলেই ভালো হতো। এরকমভাবে রয়টার্সকে ঠিক নির্বাচনের তফসিল ঘোষণার দিন তিনি যে কথাটা বললেন, এটা নিয়ে নতুন একটা উত্তেজনা তৈরি হতে পারে এবং নির্বাচনটাও প্রশ্নবিদ্ধ হতে পারে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মুখ খুললেন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের কাছে। মুখ খুললেন 5 আগস্টের পর, 16 মাস পর এসে। রাষ্ট্রপতিকে ঘিরে কত কি ঘটছে আমরা সবাই জানি, এবং তার লাইফটাও যে ঝুঁকির মুখে সে কথাও আমরা জানি। তারপরেও তিনি মুখ খুলেছেন। কেন মুখ খুলেছেন, কি বলেছেন, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেখানে তিনি ডক্টর ইউনূস সম্পর্কে মন্তব্য করেছেন, সেনাপ্রধান সম্পর্কে মন্তব্য করেছেন, এবং তিনি পদত্যাগ করতে চান এ কথাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, কারণ তিনি অপমান বোধ করছেন। বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে বঙ্গভবন থেকে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার তিনি দিয়েছেন, এবং সেখানে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আমি বিদায় নিতে আগ্রহী, আমি এখান থেকে চলে যেতে চাই। তবে তিনি বলতে চাইছেন যে এখনই তিনি পদত্যাগ করতে চাইছেন না, খুব শিগগিরই পদত্যাগ করবেন। কখন করবেন? তিনি বলছেন যে শুধুমাত্র সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এখনই পদত্যাগ করছি না, নির্বাচন না হওয়া পর্যন্ত আমাকে দায়িত্ব পালন করতে হবে, সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব রয়েছে বলেই আমি এই অবস্থানে আছি। এবং ডক্টর ইউনূস সাহেব যে রাষ্ট্রীয় আচারেরও কোনো ধরনের ধার ধারছেন না, সাংবিধানিকভাবে তার যেসব রাষ্ট্রীয় আচার পালন করার কথা রাষ্ট্রপতির সঙ্গে, তার কিছুই করছেন না, এগুলো আমরা জানি। রাষ্ট্রীয় আচার অনুযায়ী প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। প্রধান উপদেষ্টা কিংবা প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ কোনো সফরে বিদেশ গেলে সেখান থেকে এসে রাষ্ট্রপতিকে সেসব বিষয়ে অবহিত করতে হয়, এর কিছুই তিনি করছেন না। এগুলোরও নানান ধরনের কথা উঠেছে, কিন্তু কোনো ধরনের কোনো ভ্রুক্ষেপ নেই। এমনকি আমরা জানি যে
জাতীয় স্মৃতিসৌধ কিংবা শহীদ মিনারে আমাদের যে জাতীয় দিবসগুলো রয়েছে, সেটি বিজয় দিবস, স্বাধীনতা দিবস কিংবা শহীদ দিবস যেটি হোক না কেন, আমরা এতদিন দেখে এসেছি প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সাথে একসাথে গিয়ে এসব জায়গায় পুষ্পস্তবক অর্পণ করেন। কিন্তু আমরা কি দেখলাম এই কয় মাস ধরে রাষ্ট্রপতি হয়তো আগে শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করছেন, শ্রদ্ধা জানাচ্ছেন, তার কিছুক্ষণ পরে প্রধান উপদেষ্টা যাচ্ছেন, তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। এমনকি এইসব দিবসে আমরা দেখেছি যে একসাথে কথা বলছে, মতবিনিময় করছে কিছুক্ষণের জন্য, এগুলোর কোনো ধরনের কিছু ভ্রুক্ষেপ করেননি ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে হীনমন্যতা, এই যে এক ধরনের কি বলা যায় এটাকে, নিচু মানসিকতা সরাসরি বলি, কেন এগুলো পরিচয় দিতে হবে? পছন্দ নাই থাকতে পারে, কিন্তু একজন যোগ্যতম ব্যক্তি, একজন শিক্ষিত ব্যক্তি, একটা রাষ্ট্রের বা সরকারের প্রধান হিসেবে কারোর কাছ থেকে তো আমরা এই ধরনের আচরণ প্রত্যাশা করতে পারি না। ঠিক এসব কারণেই রাষ্ট্রপতি অপমান বোধ করছেন। তিনি বলছেন যে গত 7 মাস ধরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাথে দেখা করেননি। এবং আরও ভয়ঙ্কর কথা, যে কথাটি এর আগে এই মানচিত্র চ্যানেলেই আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, যে রাষ্ট্রপতির প্রেস উইংও কেড়ে নেওয়া হয়েছে ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে। রাষ্ট্রপতির প্রেস উইং থাকবে না, রাষ্ট্রপতির যে কার্যাবলী, গুরুত্বপূর্ণ কার্যাবলী বা বিভিন্ন আচার অনুষ্ঠান, এগুলো সম্বন্ধে গণমাধ্যমকে ব্রিফ করার মতন কোনো প্রেস উইং তার নেই। এটি কল্পনা করা যেতে পারে? রাষ্ট্রপতির জীবন ঝুঁকির মুখে, সে কথা আমরা জানি, কিন্তু এই যে বিষয়গুলো, যেই ফর্মাল যেই বিষয়গুলো, সেইগুলো কেন থাকবে না? তিনি বলছেন যে সেপ্টেম্বরে বিশ্বজুড়ে বাংলাদেশি মিশনগুলোতে বা দূতাবাসগুলো থেকে তার ছবিগুলো সরিয়ে নেওয়া হয়েছে, নামিয়ে ফেলা হয়েছে। এটা নিয়ে অনেক কিছু হয়েছে আমরা জানি, যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল না, এই ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। নির্দেশনা না দেওয়া হলেও যদি সরকারের কথাই আমরা সত্যি সত্যি ধরে নিই, রাষ্ট্রপতি কিন্তু চিঠি দিয়েছিলেন যে কেন এটি করা হলো। বিদেশি মিশনগুলোতে আমরা সবাই জানি যে সরকার প্রধানেরও ছবি থাকে না, থাকে হচ্ছে রাষ্ট্রপ্রধানের ছবি। বাংলাদেশের ক্ষেত্রে সেখানে এতই হীনমন্যতা যে কেন রাষ্ট্রপতির ছবি থাকবে, কেন আমার ছবি নয়, এমন একটা মানসিকতা তিনি তুলে ধরলেন। ডক্টর ইউনূস সাহেবের কথা বলছি। তো সেই সম্পর্কেও তিনি রাষ্ট্রপতি রয়টার্সের কাছে খোলামেলা কথা বলেছেন। তিনি বলছেন যে রাষ্ট্রপতির প্রতিকৃতি ছিল, রাষ্ট্রপতির ছবি ছিল সমস্ত কনসুলেটে, দূতাবাস এবং হাই কমিশনে, এবং এটি হঠাৎ করে এক রাতেই মুছে ফেলা হয়েছে, সরিয়ে নেওয়া হয়েছে। মানুষের কাছে একটি ভুল বার্তা যাচ্ছে যে সম্ভবত রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হচ্ছে, আমি অত্যন্ত অপমানিত বোধ করছি। এটাও সত্য কথা। যখন রাষ্ট্রপতির ছবি সরিয়ে নেওয়ার বিষয়গুলো আমাদের সামনে এলো, বিভিন্ন ইনফর্মাল ওয়েতে, পরবর্তীতে গণমাধ্যমে এলো, তখনই এই কথা বলেছিলাম, তাহলে কি রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হচ্ছে? আমি নিজেই মন্তব্য করেছিলাম। এগুলো মানুষের মধ্যে একটা ভীতির সঞ্চার করছিল, কেন কী হতে যাচ্ছে। এবং রাষ্ট্রপতিকে সরানোর জন্য এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এই যে কোটা বিরোধী আন্দোলন, তাদের একটি অংশ, শক্তিশালী একটা অংশ দাবি করছে রাষ্ট্রপতিকে সরাতে হবে, ফ্যাসিবাদী সরকারের প্রতীক ইত্যাদি ইত্যাদি নানান ধরনের মন্তব্য করছিল। শুধুমাত্র সেনাপ্রধান এবং বিএনপির আপত্তির কারণে কিন্তু রাষ্ট্রপতিকে সরানো যায়নি। তো সেই যে ছবিগুলো সরিয়ে ফেলা হলো, সে সম্পর্কে জানতে চেয়ে রাষ্ট্রপতি চিঠিও দিয়েছিলেন সরকারের কাছে বা পররাষ্ট্র দপ্তরে। তিনি বলছেন যে ইউনূসকে প্রতিকৃতিগুলো সম্পর্কে চিঠি লেখা হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, আমার কণ্ঠস্বর দমন করা হয়েছে, তাকে তো কোথাও কথাও বলতে দেওয়া হয়নি। এমনটা মোটামুটি বলা যেতে পারে যে অবরুদ্ধ অবস্থায় তিনি আছেন এই 16 মাস। তিনি বলছেন যে চিঠি দেওয়া হয়েছিল রাষ্ট্রপতির ছবি বিদেশি মিশনগুলো থেকে সরিয়ে ফেলার জায়গা থেকে সরিয়ে ফেলার বিষয়ে, সে বিষয়ে ডক্টর ইউনূসের প্রেস উপদেষ্টারা মানে কোনো উত্তর তো দেননি। এবং রয়টার্স বলছে এই বিষয়েও আবার তাদের মন্তব্য জানতে চাওয়া হয়েছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উপদেষ্টারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে চাননি বা প্রশ্নের উত্তর দেননি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্পর্কেও তিনি কথা বলেছেন খোলামেলা। রাষ্ট্রপতি বলছেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে তার নিয়মিত যোগাযোগ রয়েছে এবং জেনারেল ওয়াকারের বাহিনী অর্থাৎ সেনাবাহিনী 2024 সালের আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে প্রাণঘাতী বিক্ষোভের সময় একপাশে দাঁড়িয়েছিল, যা এই প্রবীণ রাজনীতিকের ভাগ্য নির্ধারণ করেছিল। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ক্ষমতা দখলের তার কোনো ইচ্ছে নেই এবং বাংলাদেশের যে সামরিক শাসনের ইতিহাস রয়েছে সেটা থাকা সত্ত্বেও জেনারেল ওয়াকারুজ্জামান বলে দিয়েছেন যে তিনি গণতন্ত্র ফিরে পেতে চান যে কোনো অবস্থায় বাংলাদেশে। যেটি বলছিলাম যে ছাত্রদের একাংশ তার পদত্যাগের দাবি করছিল, কিন্তু কোনো রাজনৈতিক দল তার পদত্যাগ দাবি করেনি। বিএনপি সহ আরও যেসব রাজনৈতিক দল রয়েছে সে প্রসঙ্গে তিনি বলছেন যদিও কিছু ছাত্র বিক্ষোভকারী প্রাথমিকভাবে আমাকে পদত্যাগের দাবি জানিয়েছিল, কিন্তু কোনো রাজনৈতিক দলই তাতে ভ্রুক্ষেপ করেনি। তিনি এই কথা দ্বারা কী প্রমাণ করতে চাইলেন? যে একটা ক্ষুদ্র অথচ শক্তিশালী গোষ্ঠীর কাছে ডক্টর ইউনূস জিম্মি হয়ে আছেন, এই প্রশ্নটি করতে চেয়েছেন? নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বেই এই যে ক্ষুদ্র শক্তিশালী অংশটা চলছে? অথবা তিনি কি বোঝাতে চেয়েছেন যে
এই ক্ষুদ্র শক্তিশালী অংশের মাধ্যমেই বাংলাদেশে যা ইচ্ছে তাই করা হচ্ছিল। শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয় কিনা সে প্রসঙ্গেও রয়টার্স সরাসরি জানতে চেয়েছিল যে আপনার সঙ্গে বাংলাদেশ থেকে চলে যাওয়া ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয় কিনা, কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি এই প্রশ্নটি এড়িয়ে গেছেন। প্রথমেই যে মন্তব্য দিয়ে আমি শুরু করলাম, যেদিন বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে অবশ্যই সেই নির্বাচনটি যে প্রক্রিয়া হতে যাচ্ছে অবশ্যই বিতর্কিত নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, তার বলার কোনো স্কোপ নেই, যেহেতু আওয়ামী লীগ থাকছে না, আওয়ামী লীগের জোটভুক্ত অনেক রাজনৈতিক দল থাকছে না, যাও সেই ধরনের একটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। সেই দিনই আন্তর্জাতিক বার্তা সংস্থার কাছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের এই মন্তব্যগুলো, খোলামেলা এই কথাগুলো বলা অবশ্যই অনেক কিছু ইঙ্গিত বহন করে।